সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শ্বসন এর যে দুটি ধরন ছিল, একটি ছিল সবাত শ্বসন আর একটি অবাত শ্বসন। আমরা জানি সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় এবং সেটা ঘটে অক্সিজেনের উপস্থিতিতে, এবং সেক্ষেত্রে এক অণু গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে আমরা বলেছিলাম এই কথাটি বিপুল পরিমাণ বা অধিক পরিমাণ শক্তি উৎপন্ন করে। আজ আমরা দেখব সেই এক অণু গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে কি পরিমাণ শক্তি উৎপন্ন করে সেটি আমরা পড়ব বা জানব। এটি কথা বলে রাখি, খেয়াল করো। এই যে সবাত শ্বসনে আমরা জানি NADPH2 উৎপন্ন হয়, আবার এটাও জানি FADH2 উৎপন্ন হয়। এখন দেখো, এই NADH2 এবং এই FADH2 তারা কিন্তু বিপুল পরিমাণ উত্তেজিত বা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনের শক্তি ধারণ করছে, NADH2 এবং FADH2। বাট যদি এই NADH2টি ATP-তে রূপান্তরিত না হতে পারে, দেখো এই NADH2টি এবং FADH2 যদি ATP-তে রূপান্তরিত হতে না পারে, তাহলে NADH2-র মাঝে এবং FADH2-র মাঝে উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনের যে শক্তিটি রয়ে গিয়েছে, সেটি কখনোই সে উদ্ভিদ বা প্রাণী, যার ক্ষেত্রে বলি সবাত শ্বসন যে ক্ষেত্রে ঘটে, তারা সেটা ব্যবহার করতে পারে না। তাই এই NADH2 এবং FADH2-তে যে শক্তিটি সঞ্চিত আছে তা ATP শক্তিতে রূপান্তরিত হয়, এবং এই প্রক্রিয়াটি ঘটে অক্সিজেনের উপস্থিতিতে। তার মানে হচ্ছে সবাত শ্বসন যেহেতু ঘটে অক্সিজেনের উপস্থিতিতে, তাই এই NADH2 এবং এই FADH2 ATP শক্তিতে রূপান্তরিত হতে পারে। আর আমরা জানি এই যে FADH2 বা NADH2টি ATP শক্তিতে রূপান্তরিত হয়, তাকে আমরা বলি ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যার আরেকটি নাম আছে, আমরা বলেছিলাম প্রান্তীয় শ্বসন। এর আরেকটি নাম আছে, যেহেতু এখানে অক্সিজেনের উপস্থিতিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ফসফেট যুক্ত এটিপি তৈরি হয়, তাই একে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, নট ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি। আবার বলছি, এটিপি শক্তি উৎপন্ন হবে কিভাবে? NADH2 এবং FADH2 তে যে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনের শক্তি সঞ্চিত আছে, সেই শক্তিটি ATP-তে রূপান্তরিত হবে অক্সিজেনের উপস্থিতিতে। আর এই ধাপটিকে আমরা বলছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শ্বসন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা বলে দিই একটা বিষয়, দেখো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETS-টা এটি হচ্ছে আসলে অনেকটাই ব্লেন্ডিং মেশিনের মতো, আমি বলে থাকি এভাবে। খেয়াল করো, কেন? তুমি একটি ব্লেন্ডারে আম, আনারস, মিক্সড ফ্রুট, অনেকগুলো ফ্রুটস দিলে, যখন তুমি একটু পানি দিয়ে মেশিনটা অন করবে, তখন দেখবে সবগুলো কিন্তু ব্লেন্ড হয়ে ইউনিফর্ম হয়ে যাবে, সব জুস হয়ে যাবে, এবং ওই জুসে তুমি হয়তো সব ফলের স্বাদ পাবে, বাট আলাদা করে বোঝার সুযোগ নেই কোনটা কি। ঠিক বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেইটি যেটি কি করে, সমস্ত শক্তি, হোক সেটি NADH2 শক্তি, হোক FADH2 শক্তি, কিংবা হোক GTP শক্তি, সেই সমস্ত শক্তিগুলোকে তা রূপান্তরিত করে ATP শক্তিতে রূপান্তরিত করে। তো আমরা আসছি এই সবাত শ্বসনে মোট আমরা কতটি ATP উৎপন্ন হচ্ছে ফাইনালি, যে NADH2 বা FADH2 পেয়েছিলাম সেখান থেকে আসছি। খেয়াল করো, আমরা একটু আগে একটু বলে থাকি, সেটা হচ্ছে দেখো গ্লাইকোলাইসিস আমরা জানি দুটি ATP, মোট 4টি ATP তৈরি হয়, দুটি ATP খরচ হয়ে যায় আর দুটি ATP অবশিষ্ট থাকে। তো আমরা গ্লাইকোলাইসিসে যে দুটি ATP আছে তার কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা গ্লাইকোলাইসিসে উৎপন্ন দুটি ATP কে সরাসরি ATP হিসেবে কাউন্ট করতে পারছি। এবার খেয়াল করো, যখন এক অণু NADH2 ব্লেন্ড হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে যাবে, দেন সে
3টি এটিপি উৎপন্ন করবে, অর্থাৎ একটি NADH2 3টি এটিপি সমপরিমাণ শক্তি ধারণ করছে। অন্যদিকে এক অণু FADH2, খেয়াল করো, এক অণু FADH2 দুটি এটিপি সমপরিমাণ শক্তি ধারণ করে। তার মানে হচ্ছে, খেয়াল করো, যদি $1 হয় 80 টাকা, তার মানে কি তুমি একটা ডলার ভাঙালে 80টি টাকা পাবে। সেম, খেয়াল করো, একটি NADH2 3টি এটিপি সমপরিমাণ শক্তি ধারণ করে। তার মানে কি যখনই একটি NADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশগ্রহণ করবে, দেন সে 3টি এটিপি তৈরি করবে। একটি FADH2 দুটি এটিপি সমপরিমাণ শক্তি ধারণ করে। তার মানে কি যখনই একটি FADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশগ্রহণ করবে, দেন সে দুটি এটিপি তৈরি করবে। ঠিক খেয়াল করতে হলে গ্লাইকোলাইসিসে দুটি এটিপি থেকে আমরা সরাসরি দুটি এটিপি পেয়ে গেলাম। দেখো, আর উৎপন্ন হয় দুটি NADPH2, দেখো, বা NADH2, দুটি NADPH2 বা দুটি NADH2, যেহেতু প্রত্যেকটি NADH2 3টি এটিপি সমপরিমাণ শক্তি ধারণ করে, সুতরাং 3 আর গুণ 2 মোট 6টি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে মোট 6টি এটিপি পাচ্ছি। খেয়াল করো, এখানে কিন্তু ETS নেই, কারণ দুটি এটিপি আমরা সরাসরি পাচ্ছি, যেহেতু পাচ্ছি শক্তির জৈব মুদ্রা ATP। শক্তির জৈব মুদ্রা হচ্ছে ATP, যেহেতু সরাসরি ATP পেয়ে যাচ্ছে, সুতরাং ATP কি আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশগ্রহণ করতে হচ্ছে না। তাহলে আমরা সরাসরি দুটি ATP পেয়ে গেলাম। দুটি NADPH2 বা NADH2 থেকে পাচ্ছি 3 দুগুণে 6টি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে 6টি। অন্যদিকে খেয়াল, এসিটাইল কোয়েতে আমরা দুটি NADH2 পাই, যেহেতু প্রত্যেকটি NADH2 3টি এটিপির সমপরিমাণ শক্তি ধারণ করছে, সুতরাং 3 দুগুণে 6 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে পাচ্ছি 6টি। এবার আসো ক্রেবস চক্রে এসে মোট উৎপন্ন হয়, দেখো, গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। যখনই পাইরুভিক অ্যাসিড গুলো এসিটাইল কোয়ে অংশগ্রহণ করে, দেন এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু NADH2 হয়। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু NADH2 উৎপন্ন হবে এবং ফাইনাল প্রোডাক্ট হিসেবে পাবো 2 অণু এসিটাইল কোয়ে। এবার খেয়াল করো, সেই প্রত্যেক অণু এসিটাইল কোয়ে যখন ক্রেবস চক্র অংশগ্রহণ করে, তারা উৎপন্ন করে 3টি NADH2, একটি FADH2, একটি GTP। দেখো, ATP মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এখানে নাইট্রোজেন বেসড হচ্ছে অ্যাডেনিন, আর GTP মানে হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, এখানে নাইট্রোজেন বেসড GTP। সুতরাং ATP এবং GTP শুধু ক্ষারের পার্থক্য, শক্তির পার্থক্য নেই। সেক্ষেত্রে একটি ATP এবং একটি GTP শক্তির মান সমান। এবার খেয়াল করো, তাহলে যদি এক অণু এসিটাইল কোয়ে ক্রেবস চক্র অংশগ্রহণ করে 3 অণু NADH2 উৎপন্ন করে, তাহলে 2 অণু থেকে হবে 6 অণু। যদি এক অণু FADH2 উৎপন্ন করে, তাহলে 2 অণু থেকে হবে 2 অণু। আর যদি এক অণু এসিটাইল কোয়ে থেকে হচ্ছে, তাহলে 3টি NADH2, অর্থাৎ 2 অণু থেকে 6টি NADH2। এক অণু এসিটাইল কোয়ে থেকে হচ্ছে একটি FADH2, তার মানে 2টি থেকে 2 অণু FADH2 এবং একটি GTP তৈরি হয়। সুতরাং 2 অণু এসিটাইল কোয়ে থেকে 2টি GTP। এখন দেখো, যখনই এই NADH2টি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশগ্রহণ করবে, তাহলে 3, 6, 18টি ATP, দুইটি FADH2 থেকে তাহলে 2 দুগুণে 4টি ATP তৈরি হবে, আর দুটি GTP থেকে সমপরিমাণ অর্থাৎ 2টি ATP তৈরি হবে। তাহলে খেয়াল করো, মোট ATP তৈরি হলো কয়টি? দেখো, গ্লাইকোলাইসিসে মোট পেয়েছি 3 দুগুণে 6 আর 2 8টি ATP সমপরিমাণ শক্তি। এসিটাইল কোয়েতে পেয়েছি 6টি ATP সমপরিমাণ শক্তি বা 6টি ATP ফাইনালি ETS এ এসে। আর ক্রেবস চক্র থেকে পেয়েছি আমরা 18 আর 4 22 2 24টি ATP। তাহলে খেয়াল করো, এখানে 3 টাইমস কি হয়, গ্লাইকোলাইসিসে ফাইনালি আমরা কয়টি ATP পাই? 8টি। ক্রেবস এসিটাইল কোয়েতে কয়টি পাই? 6টি। ক্রেবস চক্রে কয়টি পাই? 24টি। এটা এমসিকিউ আসে। এখন খেয়াল করো, আমরা টোটাল দেখতে পাচ্ছি মোট ATP পেয়েছে 38টি। এখন 38টি হচ্ছে নেট প্রোডাক্ট, আর গ্রস প্রোডাক্ট হচ্ছে 40টি। কেন? আমরা জানি গ্লাইকোলাইসিসে 2টি ATP খরচ হয়ে যায়। সুতরাং খেয়াল করো, যদি এখানে এভাবে আসে, প্রশ্ন কয়েকভাবে আসতে পারে। এক হচ্ছে উদ্দীপক দিয়ে আসতে পারে, উপরের প্রক্রিয়ায় ATP উৎপাদন হিসাব দেখাও, আমরা ছকে দেখাবো। আবার অনেক সময় আসতে পারে গ্লাইকোলাইসিসে মোট কয়টি ATP সমপরিমাণ শক্তি উৎপন্ন হয়, অনুধাবন মূলক হিসেবে আসতে পারে।
কিংবা এই যে গ্লাইকোলাইসিসে 8টি এটিপি, এসিটাইল কোয়ে 6টি এটিপি, কিংবা ক্রেবস চক্রে 24টি এটিপি তৈরি হয় বা এটিপি সমপরিমাণ শক্তি উৎপন্ন হয়, কি আসতে পারে যে কোনো এমসিকিউ হিসেবে। তো আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই কোশ্চেনটা যেভাবে আসুক না কেন আমরা পারবো। ইভেন এখান থেকে আসতে পারে একটি NADH2 কয়টি এটিপি সমপরিমাণ শক্তি ধারণ করে, একটি FADH2 কয়টি এটিপি সমপরিমাণ শক্তি ধারণ করে, কিংবা একটি GTP কয়টি এটিপি সমপরিমাণ শক্তি ধারণ করে। সুতরাং এই পরীক্ষায় যদি আসে পরীক্ষায় মোট শক্তির হিসাব, দেন আমরা এটা দেখাতে পারি। আর যদি বলে গ্রস, দেন আমরা কি করতে পারি, আমরা এখানে লিখে দিতে পারি নিচে গ্রস যদি আসে তখন আমরা লিখে দেব এভাবে, উৎপন্ন দুটি এটিপি গ্লাইকোলাইসিসে খরচ হয়ে যায়, তখন এখানে প্লাস দিয়ে আমরা লিখে দিতে পারি মোট 40টা। অর্থাৎ সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত মোট 40টি এটিপি সমপরিমাণ শক্তি উৎপন্ন করে। উৎপন্ন 4টি এটিপির মাঝে গ্লাইকোলাইসিসে দুটি খরচ হয়েছে, সুতরাং নেট প্রোডাক্ট হচ্ছে 38টি এটিপি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে জ্ঞানমূলক কিংবা অনুধাবন বা এমসিকিউ অথবা যদি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসে আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্ত, ধন্যবাদ।